সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে আপনাদের উপর রহমত বরকত নাজিল হোক। জীবনী শক্তি অধ্যায়টা বা বায়ো এনার্জেটিক্স এসএসসি জীববিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টার। এখন এই চ্যাপ্টারটার বহু নির্বাচনী সমাধান করব বলে আজকে আমি দাঁড়িয়েছি। এখন এই বহু নির্বাচনী সমাধান করতে গেলে বহু নির্বাচনীতে কি থাকে, 4টা অপশন থাকে এবং 4টা অপশনটার বেস্ট অ্যান্সারটা খুঁজে বের করতে হয়। বেসড অন দ্যাট কনসেপ্ট আমাদের জীবনী শক্তি অধ্যায়টা আমরা যদি পড়ি, এবং জীবনী শক্তি অধ্যায় এত ইম্পর্টেন্ট যে এই অধ্যায়ের উপর বেস করে আমাদের ইন্টারমিডিয়েটের উদ্ভিদের শারীরতত্ত্ব বা প্ল্যান্ট ফিজিওলজি বুঝতে হবে। অর্থাৎ সেই অধ্যায়টা কেন এত গুরুত্বপূর্ণ আমি আগেও বলে নিচ্ছি যে আমাদের পৃথিবীতে আমরা যে টিকে আছি তার এই কারণ এই ফটোসিনথেসিস বা হচ্ছে সালোকসংশ্লেষণ। তো এই সালোকসংশ্লেষণ অধ্যায়টাকে আমরা খুব ভালো করে বোঝার জন্য একসাথে দাঁড়িয়েছি এবং চলো একসাথে আমরা আজকে এই অধ্যায়টাকে পড়বো। সো তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে, আমি একটা টেস্ট পেপার নিয়েছি, টেস্ট পেপার লাগবেও না হয়তো, আমি এই অধ্যায়টা বোঝাতে বোঝাতে ব্যাখ্যা করব। হ্যাঁ, দেখো প্রথম কোয়েশ্চেন এরকম যে এক অণু NADH2 থেকে কত অণু ATPর সমান শক্তি উৎপন্ন হয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই প্রশ্নের উত্তর বাংলাদেশের সবাই পারবে, কারণ তোমাদের যে বই সেই বইয়ের 79 অর্থাৎ 79 নম্বর পেজে দেওয়া আছে এটা, যে আমরা জানি যে কত পরিমাণ শক্তি এখানে উৎপন্ন হবে, এক অণু NADH2 সমান কত। সুতরাং আমাদের লেখার সুবিধার্থে আমরা একটু মাথায় রাখবো যে আমরা জানি যে 1 NADH2 ইজ ইকুয়াল টু 3 ATP। তার মানে এক অণু NADH2 অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন, এটা হচ্ছে 3 ATPর সমান। ATP মানে কি? এডিনোসিন ট্রাইফসফেট। সো এডিনোসিন ট্রাইফসফেট এইটা অ্যাকচুয়ালি যে পরিমাণ শক্তি কন্টেইন করে, বিকজ এটার ফসফেট আছে 3টা ফসফেট, এই শক্তিটা ও জমা রাখে এবং পরবর্তীতে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে এটিপিকে কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয়। সুতরাং এই যে বায়োলজিক্যাল কয়েন আমরা বলি, এটা মানে হচ্ছে মুদ্রা। যেহেতু মুদ্রা দিয়ে আমরা আদান প্রদান করি, মুদ্রা আমার কাছে থাকলে আমি দামি, এরপরে আমি এটাকে ব্যবহার করব আরেকজনকে দিয়ে, এই হচ্ছে মুদ্রার ব্যাপার। সুতরাং কয়েনটা বায়োলজিক্যালি এই জন্য এটা ইম্পর্টেন্ট, বিকজ এটিপির ভিতরে শক্তি জমা থাকে, কারণ ওর কাছে মুদ্রা আছে, ও জমা থাকে এবং ও যখন পরবর্তীতে কোনো বিক্রিয়া হতে যাবে তখন সেখানে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা ও দিবে। সুতরাং ATP absorb or contain energy and then when it is needed or required then it release that energy. That is why ATP is called biological coin. কমন কথা, সোজা কথা। এরপরে দ্বিতীয়টা হচ্ছে যে আমি জানি যে এক অণু FADH2 কি অবস্থা, এক অণু FADH2 এটা হচ্ছে 2 অণু ATPর সমান। তো FADH2 মানে কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন, এটা 2 অণু ATPর সমান। এবং আমরা এটাও জানি যে এক অণু GTP, যেটার মানে হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে এক অণু ATPর সমান। সুতরাং এই সাধারণ হিসাব আমরা জানব। তাহলে আমাদের যদি প্রশ্ন হয় যে এক অণু FADH2 সমান কত অণু ATP, তখন আমরা বলবো 2। এক অণু NADH2 সমান কত অণু ATP, আমরা বলবো 3। পরের কোয়েশ্চেন, কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি? আচ্ছা, এটা এত কমন কোয়েশ্চেন যে এতবার পরীক্ষায় আসছে। অলওয়েজ রিমেম্বার, আমরা যখন রেট অফ ফটোসিনথেসিসের কথা বলবো, রেট অফ ফটোসিনথেসিস মানে সালোকসংশ্লেষণের হার কোন উদ্ভিদে বেশি, এটা বোঝার জন্য আমাকে মাথায় রাখতে হবে যে সালোকসংশ্লেষণের হার বেশি 2টা সেগমেন্ট আমি চিন্তা করব। এক, যেই সকল উদ্ভিদগুলা C4 উদ্ভিদ। এখন তুমি বলতে পারো স্যার এই C4 উদ্ভিদ কি? এটা আবার না, প্রশ্ন করার এখন কিছু নেই, কারণ তোমরা যখন সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে পড়েছ সেখানে কার্বন বিজারণের যে গতিপথ এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী কেলভিন, একটাতে C3 চক্র, আরেকটা হচ্ছে বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক, আরেকটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। সুতরাং তোমাদের মাথায় নিশ্চিতভাবে আসে যে এই C4 উদ্ভিদগুলোতে সালোকসংশ্লেষণের হার বেশি হয়। এবং এই C4 উদ্ভিদগুলো কি কি? এই C4 উদ্ভিদগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে আখ, ভুট্টা, এই হচ্ছে মুথা ঘাস, এবং এটার সাথে হচ্ছে অ্যামারেন্থাস।
এখন এই যে অ্যামারেন্থাস এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে আখ, ভুট্টা, মুথা ঘাস এগুলো C4 উদ্ভিদ, এবং এর সাথে আরও ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে রেট অফ ফটোসিনথেসিস বেশি হচ্ছে জলজ উদ্ভিদে, যেই উদ্ভিদগুলো হচ্ছে কোথায় থাকে, জলে থাকে, অর্থাৎ পানিতে থাকে। কেন থাকে, মানে পানিতে থাকে বলে কেন বেশি হয়, কারণ হচ্ছে ওদের যে কার্বন ডাইঅক্সাইডের প্রাপ্তি বা পরিমাণ এটা একটু বেশি থাকে। কোত্থেকে? বাতাসের থেকে। এখন আমি যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হিসাব করি, এটা হচ্ছে ওয়াটারে অর্থাৎ পানিতে পাওয়া যাবে 0.3%, কিন্তু আমি যদি বাতাসে চিন্তা করি এটা হচ্ছে 0.03%। তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাতাসে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তার চাইতে জলে মানে পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, এবং এই কারণে এই 0.3% ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 0.03%। সুতরাং জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি হবে। তার মানে আমাকে যে অপশনগুলো দিবে, আম, জাম, ভুট্টা, কাঁঠাল, সেগুন, মেহগনি, এই উদ্ভিদগুলো দিবে, এর মধ্যে থেকে একটা উদ্ভিদ আমার বেছে নিতে হবে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, যে হ্যাঁ C4 উদ্ভিদ কোনগুলো এবং কার্বন ডাইঅক্সাইডের বেশি কোথায়। কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে জলে, সুতরাং আমরা জলজ উদ্ভিদ চিনি। ইউজুয়ালি এই প্রশ্নগুলোতে কচুরিপানার কথা দেওয়া থাকে, সুতরাং কচুরিপানা কার্বন ডাইঅক্সাইড বেশি পায়, সো কার্বন ডাইঅক্সাইড বেশি পাওয়াতে সালোকসংশ্লেষণের হারও বেশি। পরের কোয়েশ্চেন, পাতার বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক কি? পাতায় বয়স বাড়ার সাথে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক হচ্ছে সংখ্যায় বেশি হবে। কেন হবে? কারণ তো এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া। তোমরা নিশ্চিতভাবে জানো সালোকসংশ্লেষণের প্রভাবক আছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। তো অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আমি শিওর তোমরা পড়েছো পেজ নাম্বার 72-তে যে এই যে এখানে লেখা আছে যে বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বাড়তে থাকে। সুতরাং পাতার যখন বয়স বাড়ে সালোকসংশ্লেষণের হারও বাড়ে, তবে বয়স্ক পাতা এবং কচি পাতার তুলনায় মধ্যবয়সী পাতার সালোকসংশ্লেষণের হার বেশি। মানে বাচ্চা এবং বৃদ্ধের তুলনায় যুবকের ক্ষমতা বেশি থাকে, সৃষ্টিকর্তা প্রদত্ত, সুতরাং সেটা গাছের ক্ষেত্রে সত্য। এরপরে সালোকসংশ্লেষণের স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত? এইটাও এখানে লেখা আছে 72 নম্বর পৃষ্ঠার ফার্স্ট প্যারার থার্ড লাইন। কি আছে লেখা? যে আমরা জানি সালোকসংশ্লেষণের জন্য অপটিমাম টেম্পারেচার কত। আমরা জানি এটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তো এই 22 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলেও সালোকসংশ্লেষণ কমবে, এবং 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলেও উপরে গেলেও সালোকসংশ্লেষণের হার কমবে। তার মানে যদি টেম্পারেচার 22 থেকে 35-এর মধ্যে হয় তাহলে সালোকসংশ্লেষণের হার ভালো, বেশি। এটা একটু মনে রাখতে হবে। এক অণু গ্লুকোজ জারণের তৃতীয় ধাপে কয় অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? এই প্রশ্নটা সিলেট বোর্ড 2020 এবং খুব মজার একটা প্রশ্ন, যে এক অণু গ্লুকোজের জারণের তৃতীয় ধাপ কোনটা? আমরা তো জানি যে আমাদের বইয়ের মধ্যেই আছে যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে আর হচ্ছে ক্রেবস চক্র। তো শ্বসনের এই ধাপগুলো যারা পড়েছ, যারা জানো যে এই যে ধাপ এখানে আছে, এটার এই তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। তুমি ক্রেবস চক্রে দেখো গ্লাইকোলাইসিসে কি হয়, এক অণু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয় 2 অণু, আবার 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে হয় সেকেন্ড ধাপে। থার্ড ধাপে ওই 2 অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে, এবং ক্রেবস চক্রে প্রবেশ করে ও অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন করে, এবং এই ক্রেবস চক্রে প্রবেশের পরে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সুতরাং 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তার মানে আমি যখনই স্যার হেন্স ক্রেবস, ওনার নাম অনুসারে এটা যে ক্রেবস সাইকেল, এই ক্রেবস সাইকেলে কয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? 4 অণু। এই যে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, এটা একটু মুখস্থ করা লাগবে। আরও মজার ব্যাপার হচ্ছে এই 4 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে আরও কি হয়, 3 অণু NADH2 করে 2 অণু থেকে আমি 6 অণু NADH2 পাবো, অর্থাৎ 6 অণু NADH2 মানে 18 ATP, রাইট? 2 অণু FADH2 পাবো, 2 অণু FADH2 মানে 4 ATP, তাহলে 18 আর 4 কত? 22। হ্যাঁ, এবং এরপরে 2 অণু GTP থেকে আমি 2 অণু ATP পাবো, তাহলে 22 আর 2 হচ্ছে 24। আলটিমেটলি ক্রেবস সাইকেলে 4 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 24 অণু ATP উৎপন্ন হয়।
এই প্রোডাকশনটা একটু মনে রাখবা, কারণ ক্রেবস সাইকেলটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হবে, অর্থাৎ এই ক্রেবস চক্র এইটা মাইটোকন্ড্রিয়াতে হয় এবং এইটা হচ্ছে খুবই শক্তি উৎপন্নকারী একটা বিক্রিয়া। সুতরাং এই যে মাইটোকন্ড্রিয়াতে যেটা হচ্ছে একটু মাথায় রেখো যে এই কার্বন ডাইঅক্সাইড 24 অণু আর হচ্ছে 4 অণু, এটিপি হচ্ছে 24 অণু। এটা হচ্ছে ক্রেবস সাইকেলের প্রোডাকশন। ওকে, পরে কোয়েশ্চেন, নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এখানে যে অপশন দিয়েছে সেই অপশনগুলোর মধ্যে একটু মজা আছে। এখানে অপশন দিছে হচ্ছে কত কত ন্যানোমিটার, 360, 420, দেখো কি মজার ব্যাপার, 360, 420, তারপরে হচ্ছে 560, তারপরে হচ্ছে 600 কত না 860। আচ্ছা, এই এক্সাম্পলগুলো যখন এইভাবে দেয় তখন আমাদেরকে একটু চিন্তা করতে হয় যে আসলে কোনটা হবে। এখন মজার ব্যাপার হচ্ছে তোমাদের বইয়ে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকায় লেখা আছে, একদম স্পষ্ট লেখা আছে। তোমরা এটা অ্যাসাইনমেন্ট করার সময় হয়তো টের পাইছো যে সালোক সংশ্লেষণের আলোর ভূমিকায় তোমরা যদি যাও এখানে দেখো লেখা আছে একদম স্পষ্ট যে এই 400 থেকে 480 ন্যানোমিটার আর হচ্ছে 680 ন্যানোমিটারে আলো তরঙ্গ দৈর্ঘ্য থাকলে সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়। তার মানে এখানে অপশন হচ্ছে 400 থেকে 480। তাহলে এবার একটু ভাবো ব্যাপারটা যে আমার অপশন দিয়েছিল কত, 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার, আরেকটা হচ্ছে 680 ন্যানোমিটার। তোমরা নিশ্চিতভাবে 1 ন্যানোমিটার মানে জানো যে 1 ন্যানোমিটার মানে 10⁻⁻৯ মিটার। নাও মানে জাস্ট আমাকে বলো যে এখানে কোনটা রাইট অ্যান্সার। 360 এটার মধ্যে পড়ছে না, 560ও এটার মধ্যে পড়ছে না, 860ও পড়ছে না। এই যে দেখো 420 এটা এই রেঞ্জের মধ্যে পড়ছে, তাইলে রাইট অ্যান্সার হচ্ছে এটা যে 420 ন্যানোমিটার হবে। তোমাদের মাথায় হয়তো পরীক্ষার হলে থাকতে পারে যে আমি তো পড়েছি 400 থেকে 480 ন্যানোমিটার, আরেকটা হচ্ছে 680 ন্যানোমিটার। তো এখানে অ্যান্সার 420 কেন হবে? হবে এই কারণে বিকজ দিস ইজ ইন বিটুইন দ্য রেঞ্জ। এই গেল কোয়েশ্চেনের অ্যান্সার। দেখো আরেকটা প্রশ্ন করেছে এরকম, নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন হয়? ফার্মেন্টেশন মানে হচ্ছে গাজন। তো এখন এটার অ্যান্সার হচ্ছে দই। বইয়ের মধ্যে লেখা আছে দই, এখানে যে ব্যাকটেরিয়াটা থাকে এটা জানো, এটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। সুতরাং ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন দইয়ে হবে। কোথায় শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি? রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন। তো শ্বসন ক্রিয়ার হার বেশি অপশন কোথায়? মূলের গোড়ায়, কাণ্ডের নিম্নভাগে, কচি পাতায়, অঙ্কুরিত বীজে। আসলে এটার অ্যান্সার হবে অঙ্কুরিত বীজে, কারণ সেখানে মেটাবলিজম বা বিপাকীয় কার্যবলী অনেক বেশি হয় এবং বেশি হওয়ার কারণে সেখানে শ্বসন ক্রিয়ার পরিমাণটাও বেশি থাকে। সুতরাং তোমরা দেখবা যে বাচ্চারা, মানুষের বাচ্চার ক্ষেত্রে বলছি বা যে কোনো প্রাণীর বাচ্চার ক্ষেত্রে বলছি, বয়স যখন ছোট থাকে তখন অনেক কিন্তু চঞ্চল থাকে, অনেক কিছু চঞ্চল থাকে। তো আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে স্লথ হয়। ঠিক একইভাবে সৃষ্টি জগতের বৈশিষ্ট্যটা হচ্ছে একদম শুরুর দিকে এটার পাওয়ারটা বেশি থাকে, আস্তে আস্তে পাওয়ারটা কমতে থাকে। এবার শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে 4 গুণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? আবার সে একই প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে 4 অণু, অ্যাকচুয়ালি এই যে 4 অণু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ক্রেবস সাইকেলে। সুতরাং মনে রাখবা যে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ক্রেবস চক্রে। গেল পরের কোয়েশ্চেন, কোনটি C3 উদ্ভিদ? অপশন দেখো, আখ, ভুট্টা, পাট, মুথা ঘাস। তো আমি তো জানি আখ, ভুট্টা, মুথা ঘাস হচ্ছে C4 উদ্ভিদ, তাহলে এখানে অ্যাকচুয়ালি বেঁচে আছে পাট, তাহলে পাট হবে C3 উদ্ভিদ। C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটা? তোমরা এটা নিশ্চিতভাবে জানো, এটাকে বলা হয় 3PGA। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটাকে বলা হয় হচ্ছে 3PGA। এটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে C3 সাইকেলের প্রথম স্থায়ী পদার্থ এবং এই কারণে এই চক্রের নাম C3, কারণ এটা 3 কার্বন বিশিষ্ট যৌগ। অর্থাৎ 3PGA মানে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এটাকে C3 উদ্ভিদ বলা হয়। সুতরাং এটা গেল একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্রেবস চক্রে কোনটির জারণ ঘটে? তো আমরা জানি ক্রেবস চক্র হচ্ছে 3 নম্বর চক্র ধাপ, এখানে অ্যাসিটাইল কোয়ের জারণ হবে। কি? অ্যাসিটাইল কোয়ে।
পানিতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে? অ্যান্সার কত? 0.3% পানিতে থাকে। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির ধাপটিতে, এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির ধাপটিতে যে কয়টি এটিপি উৎপন্ন হয় তার 4 গুণ এটিপি উৎপন্ন হয় নিচের কোন ধাপে? খুব মজার একটা প্রশ্ন, যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির ধাপে যে কয়টা এটিপি উৎপন্ন হয়। এখন তোমরা আমাকে বলো, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে সেকেন্ড স্টেপ, তো অ্যাসিটাইল কোয়ে যখন উৎপন্ন হয় তখন অ্যাকচুয়ালি 2 NADH2 উৎপন্ন হয়, এবং আমরা জানি 2 NADH2 মানে হচ্ছে 6 ATP। তাহলে এই 6 ATPর 4 গুণ এটিপি হচ্ছে 24 ATP। তাহলে এই 24 এটিপি উৎপন্ন হয় এই যে ক্রেবস চক্রে। দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে যে অ্যাসিটাইল কোয়ে উৎপাদনের চক্রে বা ধাপে যে এটিপি উৎপন্ন হয় তার 4 গুণ এটিপি উৎপন্ন হয় কোন ধাপে? ক্রেবস চক্রে। এটা একটু মাথায় রেখো। তারপরে কোয়েশ্চেন হচ্ছে অবাধ শ্বসনে কোনটি উৎপন্ন হয়? নিশ্চিতভাবে মাথায় রাখবা, অবাধ শ্বসনে কম পরিমাণে অক্সিজেন থাকে না, যেহেতু শ্বসনিক বস্তু কম পরিমাণে জারিত হবে, সুতরাং এখানে ল্যাকটিক অ্যাসিড আর হচ্ছে ইথানল উৎপন্ন হবে। সুতরাং ইথানল হচ্ছে কি? ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল। সুতরাং প্লিজ মাথায় রাখবা, তোমরা নিশ্চিতভাবে ইথানলের সংকেত জানো যে ইথানল হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। আর যদি ল্যাকটিক অ্যাসিডের কথা বলে, যে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম CH3COCOOH, এইখানে একটা OH থাকবে। তুমি চাইলে এভাবে এটাকেও চিন্তা করতে পারো যে ল্যাকটিক অ্যাসিডকে এইভাবে লিখতে পারো যে 1 2 3 3 কার্বন C3, হ্যাঁ, তারপরে হচ্ছে H 3 4 5 CH3COCOOH, না CH3CHOH হবে অ্যাকচুয়ালি, সরি, CH3CHOH, তারপরে হচ্ছে COOH, তার মানে 3 4 5 6 C3H6O3। এটাকেও তুমি ল্যাকটিক অ্যাসিডের সংকেত হিসাবে চিন্তা করতে পারো যে CH3CHOH COOH, এই হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের শর্ট, মানে হচ্ছে তুমি যদি শুধু কার্বন সংখ্যা বা পরমাণু সংখ্যা দিয়ে যাচাই করো তাহলে বলবা C3H6O3, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আর সামটাইমস পাইরুভিক অ্যাসিডের চিন্তা তোমাদের মাথায় আসতে পারে যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে এরকম, যে আমি যদি পাইরুভিক অ্যাসিডের কথা বলি, পাইরুভিক অ্যাসিড, তাহলে এটার সংকেত হচ্ছে CH3COCOOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এবং এই পাইরুভিক অ্যাসিডের তুমি শর্ট ফর্ম দেখো C3, এইটাও C3, H4 হবে এখানে এবং হবে O3। তাহলে এখানে 2টা হাইড্রোজেন বেশি পাইরুভিক অ্যাসিড থেকে এই অ্যাসিটাইল কোয়ে, ল্যাকটিক অ্যাসিডে এই তোমার 2টা হাইড্রোজেন বেশি। সুতরাং পাইরুভিক অ্যাসিডের শর্ট ফর্ম, বা তুমি যদি ছোট করে চিন্তা করো, C3H4O3, এখানে হচ্ছে C3H6O3। ইজি স্কুইজি। এরপরে দেখো কোয়েশ্চেন, হ্যাঁ, এরপরে হচ্ছে নিচের কোনটিতে সালোক সংশ্লেষণের হার বেশি? আবার একই প্রশ্ন, অ্যান্সার হচ্ছে কচুরিপানা। 1 অণু FADH2 সমান কত অণু ATP? 1 অণু FADH2 হচ্ছে 2 অণু ATP। কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি? আবার একই প্রশ্ন, জলজ উদ্ভিদ। ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে 2টি পর্যায়ে ভাগ করেন? অ্যান্সার হচ্ছে 1905 সালে। ইস্টের অবাধ শ্বসনে কোনটি তৈরি হয়? অ্যান্সার হবে ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। তুমি বলতে পারো ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। 2 অণু FADH2 হতে কতটি ATP উৎপন্ন হয়? অ্যান্সার হচ্ছে 4। 2 অণু FADH2 হতে কত অণু ATP উৎপন্ন? অ্যান্সার হচ্ছে 4 অণু। C3 গতিপথে 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে 1 অণু গ্লুকোজ তৈরি করতে কেলভিন চক্র কতবার ঘুরবে? এখন তুমি ভাবো কেলভিন চক্র কতবার ঘুরবে? তোমরা নিশ্চিতভাবে জানো যে কেলভিন চক্রে কি হয়। কেলভিন চক্র এমন একটা চক্র, মানে এই চক্রে বাতাস থেকে বাইরে থেকে প্রবেশ করতেছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্লিজ মাথায় রাখো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1 কার্বন,
তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যখন রাইবোলুজ 1,5-বিসফসফেটের সাথে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার কাজটা করে পৃথিবীর সবচাইতে দামি এনজাইম, সেটার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইম এমন একটা এনজাইম যেটা প্রকৃতির সাথে জীবনের সম্পর্ক করে। রুবিস্কো এনজাইম কি করে? সে প্রকৃতি থেকে, এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইড এনে সে হচ্ছে গাছের সাথে অ্যাড করাচ্ছে, অর্থাৎ জীবনের সাথে অ্যাড করাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই রুবিস্কো এনজাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেটা হচ্ছে পৃথিবীকে বাঁচানোর জন্য যথেষ্ট। এবং এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু 1 কার্বন, তাহলে 1 অণু গ্লুকোজ হচ্ছে 6 কার্বন, সুতরাং এখানে 6 বার এটা ঘুরবে, এবং 6 বার ঘুরলে সে উৎপন্ন করবে C6H12O6। তার মানে কেলভিন চক্রটা 6 বার ঘুরবে 1 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে 1 অণু গ্লুকোজ উৎপাদন করার জন্য, কারণ কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন, গ্লুকোজ 6 কার্বন। ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু। এরপরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শ্বসনের হার কমে যায়? অ্যান্সার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত? আমরা জানি শ্বসনের জন্য ইম্পর্ট্যান্ট টেম্পারেচার কত হবে, এটা হচ্ছে 20 to 45 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে শ্বসনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা। সুতরাং 20 ডিগ্রির যদি নিচে আসে তাহলেও শ্বসন কমে যাবে, 45 ডিগ্রির বেশি হলেও শ্বসন কমে যাবে। সো এই হচ্ছে শ্বসনের অত্যানুকূল তাপমাত্রা। পরের কোয়েশ্চেন বলেছে নিচের কোনটি পাইরুভিক অ্যাসিডের সংকেত? তার মানে এই যে পাইরুভিক অ্যাসিডের সংকেত, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত C3H4O3। C3H4O3 এ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। পরের প্রশ্ন, এডিপি আর পিআই বিক্রিয়া করে যে এটিপি হয়, আচ্ছা এটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট, এটা একটু মাথায় রাখতে হবে যে এটিপি উৎপাদন প্রক্রিয়াটা কি। এটিপি উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে যখন এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হয় তখন এটিপি উৎপন্ন হয়। আর এই যে এটিপি উৎপন্ন হয় এই প্রক্রিয়াটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে হয়, এবং এই কারণে এইটার নাম ফটোফসফোরাইলেশন। মনে থাকবে এটিপি উৎপাদনের প্রক্রিয়াটার নাম কি? ফটোফসফোরাইলেশন। গ্লাইকোলাইসিস কত ধাপে? গ্লাইকোলাইসিস ধাপে এটিপি খরচ হয় কত অণু? গ্লাইকোলাইসিস ধাপে এটিপি খরচ হয় তোমাদের বইয়ের হিসাবে 2 অণু। মন থাকবে 2 অণু। কোনটিকে জৈব মুদ্রা বলা হয়? পারবা। এটিপিকে। শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? শক্তি উৎপাদনে অপশন হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড। অ্যান্সার হচ্ছে অক্সিজেন, কারণ শক্তি উৎপাদনের প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন, আর শ্বসন হবে গ্লুকোজের জারণ দ্বারা। তো গ্লুকোজ হচ্ছে শ্বসনিক বস্তু, এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া হলেই এটিপি উৎপন্ন হবে। গেল। কোনটি C4 উদ্ভিদ? অ্যান্সার আমরা জানি, ওই যে আখ, ভুট্টা, মুথাঘাস, অ্যামারান্থাসের যে কোনো একটা হবে। কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? একই কথা, ওই ঘুরে ফিরে একই কথা। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সালোক সংশ্লেষণের কার্বন বিজারণ চক্রের যেটা প্রথম স্থায়ী পদার্থ সেটা 4 কার্বন, সুতরাং এটা কি হবে? এটা হবে C4 চক্র। অবাধ শ্বসনের ধাপ কয়টি? 2টি। কোন শক্তিটি সালোক সংশ্লেষণের সময় এডিপি গ্রহণ করে? কোন শক্তিটি সালোক সংশ্লেষণ এডিপি গ্রহণ করে? হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে আলোক শক্তি, কারণ এই যে এডিপি ফসফেটকে তখনই যুক্ত করতে পারবে যখন এটার উপরে সূর্যের আলো থাকবে। তারপর সালোক সংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু? পাতা। সো পাতার উপর এটা হয়, পাতার যেখানে প্লাস্টিড বা ক্লোরোফিল বেশি থাকে সেটা হচ্ছে প্যারেনকাইমা। কোন প্যারেনকাইমা? প্যালিসেড প্যারেনকাইমা। অ্যান্সার হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? এখানে যে অপশন আছে 17, 25, 30 এবং 50 ডিগ্রি সেলসিয়াস, আমি নিশ্চিতভাবে বলতে পারি অ্যান্সার হবে 50 ডিগ্রি সেলসিয়াস। কারণ 17 হচ্ছে 20-এর কিছুটা কম, সেটা বন্ধ হবে না, কিন্তু 35-এর এত বেশি 50 যে 50-এ আর এনজাইমগুলো ঠিক থাকবে না, কারণ এনজাইম হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ, এটা 40 ডিগ্রি সেলসিয়াস ক্রস করলেই এর অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। সুতরাং 50 ডিগ্রি সেলসিয়াসে অবশ্যই সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। তারপরের প্রশ্ন, কোনটি সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ নয়?
এটা একটা হাস্যকর প্রশ্ন। যাই হোক, এখানে কেলভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র আর ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম মানে ক্যাম চক্র বাদে যা থাকবে তাই। আচ্ছা, এটিপি তৈরিতে এডিপি কোনটি হতে শক্তি সঞ্চয় করে? যেহেতু আলো হতে শক্তি সঞ্চয় করে, এটার পারফেক্ট অ্যান্সার হবে ফোটন। এডিপি ফোটন থেকে শক্তি সঞ্চয় করে। আচ্ছা, সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী যৌগ হিসাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। হ্যাঁ, সালোকসংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ হিসাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় কোন উদ্ভিদে? ওই একই কথা, C4 উদ্ভিদ, আখ, ভুট্টা, মুথাগাস, অ্যামারান্থাসের যে কোনো একটা। তো C4 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কত সংখ্যক কার্বন থাকে? অ্যান্সার হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি? আবারও একই প্রশ্ন। হ্যাচ ও স্ল্যাক কত সালে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ আবিষ্কার করেন? এটা 1966 হওয়ার কথা। সাধারণত কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় সালোকসংশ্লেষণ হয়? অ্যান্সার হচ্ছে এই যে 680 ন্যানোমিটার। 680, 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 মনে রাখবা। এরপরে প্রশ্ন করেছে সালোকসংশ্লেষণের সময় কোন উপাদান থেকে অক্সিজেন নির্গত হয়? 100% হচ্ছে এটা পানি। তোমরা একটু মাথায় রাখো, এখন আমি যেই বিক্রিয়াটা লিখে দিব তোমরা একটু মাথায় রাখো এখন কয়েকটা জিনিস, যে প্লিজ এই জিনিসটা একটু মাথায় রেখো যে সালোকসংশ্লেষণে কি হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে, আমি ওকে পানিটা লিখি, ধরো এটা একটু প্লিজ মাথায় রেখো যে 12 অণু হচ্ছে পানি আর হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে C6H12O6, 6 অণু অক্সিজেন আর 6 অণু পানি, তাই না? আচ্ছা, আমি এটাকে আরেকটু সাজায় লিখি। ধরো যে 6 অণু পানিটা আগে লিখলাম, 6 অণু পানি আর হচ্ছে 6 অণু অক্সিজেন। প্লিজ মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো যে এই যে 6 অণু পানি মানে অক্সিজেন 6O2, এটা কমপ্লিটলি হচ্ছে এই যে 12টা অক্সিজেন না এখানে, এই 12টা অক্সিজেন হচ্ছে এই প্রোডাকশনটা। অর্থাৎ এই পানির 12টা অক্সিজেন হচ্ছে এই 6O2। তার মানে এই অক্সিজেন কেবল এবং কেবলমাত্র এই পানি থেকে আসে। ডোন্ট ফরগেট, প্লিজ ডোন্ট ফরগেট। তারপরে হচ্ছে এই যে 6 কার্বন, 6 কার্বন যেটা, এই 6টা কার্বন হচ্ছে সিম্পলি এই 6টা কার্বন। আচ্ছা, এই যে 12টা, 12 দুগুণে 24টা হাইড্রোজেন, এই 24টা হাইড্রোজেনের এই যে হচ্ছে 12টা আর এই হচ্ছে 12টা। আর এই যে 6 দুগুণে 12টা অক্সিজেন, এইটার 6টা হচ্ছে এখানে আর বাকি 6টা হচ্ছে এখানে। সুতরাং এই যে ডিভিশনস অফ দ্য রিয়াকশন, this 6 molecule of oxygen is directly come from that 12 molecule of water. সুতরাং এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই অক্সিজেন প্রডিউস করছে না, এই কার্বন ডাইঅক্সাইড কমপ্লিটলি এই গ্লুকোজটাই প্রডিউস করছে। এই পানি যেটা সে মাটি থেকে গ্রহণ করছে, এই পানিটা এখানে 6O2 6 মলিকিউল অফ অক্সিজেন প্রোডাকশন করছে। প্লিজ মাথায় রেখো, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ইস্টের শ্বসনে কতটি এটিপি উৎপন্ন হয়? এটা অবাধ শ্বসন, অবাধ শ্বসনে 2 এটিপি উৎপন্ন হয়। ফার্মেন্টেশন কোথায় গঠিত হয়? ইস্টে। একই প্রশ্ন। অ্যাসিটাইল কোয়ের পর্যায়ে কত অণু এটিপি উৎপন্ন হয়? 6 অণু। অ্যাসিটাইল কোয়ে 6 অণু এটিপি, কারণ 2 অণু NADH2 অর্থাৎ 6 এটিপি। পাইরুভিক অ্যাসিডে কত সংখ্যক কার্বন? 3 কার্বন। সালোক সংশ্লেষণ কিসের মধ্যে সেতু বন্ধন করে? পারফেক্ট অ্যান্সার হচ্ছে সূর্যালোক এবং জীবন। সূর্যালোকের সাথে জীবনের সেতু বন্ধন করে। সুতরাং এই যে প্রশ্নগুলো আমি ব্যাখ্যা করলাম তার মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এগুলা পারলে বা এই প্র্যাকটিসটা করলে সালোক সংশ্লেষণের চ্যাপ্টারের কোনো কিছু তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আমি চেষ্টা করেছি সব কিছু বোর্ডে লিখেটা রাখতে, সো ইফ ইউ ক্যান সি এভরিথিং লাইক ইন আ ওয়ে, তুমি তোমার জন্য পড়বা, তুমি তোমার ভালো পড়াশোনা করবে তোমার রেজাল্টের জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না। সুতরাং তোমার পড়াশোনাটা যেন পারফেক্ট হয়, তোমার পড়াশোনাটা যেন আরও বেশি আনন্দপূর্ণ হয়, সেই চেষ্টাটুকু আমি করছি। সুতরাং দিজ আর অল দ্য রিয়াকশনস ইজ গোয়িং অন। কত এটিপি উৎপন্ন হচ্ছে, কত ডিগ্রি সেলসিয়াস, পানিতে কতটুকু, এই জিনিসগুলো তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। সামনে আমি আরও চ্যাপ্টারগুলোর সৃজনশীল এবং MCQ নিয়ে
তোমাদের সামনে হাজির হচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, হাফেজ।